কি হবে যদি কখনো রোবটের ভিতরে আবেগ চলে আসে এবং সে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য রোবট থেকে মানুষের রূপান্তর হতে চায়, তাহলে কি সে কখনো মানুষের রূপান্তর হয়ে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2001 সালে মুক্তি পাওয়া সাইফ অ্যাডভেঞ্চার মুভি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। আমি যখন এই মুভিটি এক্সপ্লেইন করছি তখন এর আইএমডিবি রেটিং 7.2 আউট অফ 10। তো আর বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি সিনেমার জাদুকরী জগতে। সিনেমার শুরুতে আমাদের 22 শতাব্দীর সময় দেখানো হয়, যখন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের পানির স্তর অনেকটা বেড়ে গিয়েছে আর সমুদ্রের আশেপাশে যত শহর ছিল প্রায় সবই ডুবে গেছে। তাই ধীরে ধীরে পৃথিবীর পপুলেশন কমতে শুরু করেছে এবং ওই সময় মানুষ ইন্টেলিজেন্ট রোবট তৈরি করাও শিখে নিয়েছে। তো এরপরে আমাদের প্রফেসর অ্যালেনকে দেখানো হয় যে অন্যান্য সায়েন্টিস্টদের সাথে একটি মিটিং করছিল আর সেখানে একটি রোবট দেখানো হয় যেটা দেখতে হুবহু মানুষের মতো, যে রোবটটা মানুষের ভাষা বুঝতে পারে এবং মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে সকল কাজ করতেও সক্ষম। কিন্তু ওই রোবটটার মধ্যে শুধু একটা জিনিসই ছিল না, যে জিনিসটার কারণে মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা, আর সেটা হচ্ছে ইমোশন। তো প্রফেসর অ্যালেন সেখানে অ্যানাউন্স করে সে খুব তাড়াতাড়ি এমন একটা রোবট নিয়ে আসবে যার মধ্যে সকল ধরনের ইমোশন কাজ করবে এবং সেই রোবটটি একটা বাচ্চার রূপে থাকবে, আর যে ওই রোবটটাকে কিনবে তাকে রোবটটা বিনা স্বার্থে ভালোবাসবে। তখন প্রফেসর অ্যালেনকে প্রশ্ন করা হয় রোবটটা না হয় মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, কিন্তু মানুষও যে রোবটটিকে ভালোবাসবে এর গ্যারান্টি আছে কি? তখন প্রফেসর অ্যালন বলে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিল সে দুনিয়ার প্রথম মানুষ ছিল, তখন কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ভালোবেসেছিল না? তখন সবাই তার কথা বুঝতে পারে। অপরদিকে আমরা ওই কোম্পানি কর্মরত একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হেনরি এবং তার ওয়াইফ মনিকাকেও আমরা দেখতে পাই। হেনরি তার অফিসের মিটিং শেষ করে ওয়াইফকে নিয়ে একটি বিশেষ জায়গায় এসেছে। আসলে তাদের একটি পুত্র সন্তান আছে যাকে একটি স্লিপিং চেম্বারে রাখা হয়েছে, কারণ বাচ্চাটি অনেক কঠিন একটা রোগে ভুগছিল, যে কারণে তাকে একটি স্লিপিং চেম্বারে রাখা হয়েছে। এটা কোমার এক ধরনের স্টেট। এই স্টেটে মানুষ বেঁচে থাকলেও তার মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় আর এখান থেকে ফিরে আসা প্রায় একদমই অসম্ভব। হেনরি এবং মনিকা তাদের বাচ্চাকে অনেক ভালোবাসে, তাই তারা প্রতিনিয়তই তাদের সন্তানকে দেখতে আসে। এভাবেই প্রায় অনেকটা সময় চলে যায়। এরপরে আমরা প্রফেসর অ্যালেনকে দেখতে পাই যে প্রথমবারের মতো চাইল্ড হিউম্যান রোবট তৈরি করে ফেলেছে যার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সকল ধরনের ইমোশন কাজ করবে। আর প্রফেসর অ্যালেন এই রোবটটার ব্যাপারে সবকিছু হেনরিকে খুলে বলে এবং তাকে রোবটটিকে দেখায় যার নাম ডেভিড। তো বন্ধুরা, আমরা রোবটটিকে রোবট না বলে এরপর থেকে ডেভিড বলে ডাকবো। ডেভিডকে দেখার পরে হেনরির তাকে খুব পছন্দ হয়ে যায় আর সে ভাবতে থাকে তার বাচ্চা তো কোমাতে এবং সে অফিসে থাকার কারণে তার ওয়াইফ মনিকাকে সারাদিন একাকিত্ব বোধ করতে হয়, আর সে যদি ডেভিডকে তার ওয়াইফের কাছে নিয়ে যায় তাহলে হয়তো একাকিত্ব বোধটা কিছুটা দূর হবে। তখন হেনরি প্রফেসর অ্যালেনের কাছে তার ওয়াইফের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং সে ডেভিডকে প্রফেসর অ্যালেনের কাছে তার ওয়াইফের জন্য নেওয়ার কথা বলে, যেটা শুনে প্রফেসর অ্যালেনও রাজি হয়ে যায় এবং ডেভিডকে হেনরির কাছে দিয়ে দেয়। তখন হেনরি ডেভিডকে সাথে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং তার ওয়াইফকে বলে, তুমি তো সারাদিন বাসায়ই থাকো, তোমার সাথে কথা বলার মতো কেউই বাসায় থাকে না, তাই তোমার সাথে থাকার জন্য ডেভিডকে নিয়ে এসেছি। এটি একটি রোবট হলেও এটি তার মালিককে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আর আমি চাই তুমি এই রোবটটাকে আমাদের সন্তানের মতোই ভালোবাসবে। তবে হেনরির স্ত্রী মনিকা নিজের সন্তানের জায়গা কোনো মেশিনকে দিতে চায় না, কিন্তু হেনরি তার স্ত্রীকে অনেক বোঝায় এবং তাকে বলে আমাদের জীবনটাকে একবার সুযোগ দেওয়া উচিত। তখন মনিকা হেনরির কথা মেনে নেয়। তখন হেনরি মনিকাকে বলে ডেভিডকে সম্পূর্ণভাবে তোমার করে নিতে হলে তার সামনে বসে একটি পাসওয়ার্ড বলতে হবে, আর এই পাসওয়ার্ডটি বলার পরেই ডেভিড পুরোপুরি ভাবে তোমার হয়ে যাবে। আর ভবিষ্যতে তোমার যদি ডেভিডকে প্রয়োজন না হয় তাহলে ডেভিডকে আমাদের কোম্পানির কাছে ফিরিয়ে দিতে হবে এবং তারা এই পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে ডিস্ট্রয় করে দিবে, কারণ ডেভিড একবার যদি কোনো মালিক পেয়ে যায় তখন সেই মালিকের সবকিছু তার মেমোরিতে ক্যাপচার করে নেয় আর সারা জীবনের জন্য ওই মেমোরি তার ভিতরে ফিক্সড হয়ে যায় এবং ওই মেমোরি কোনোদিন আর তার ভিতর থেকে রিমুভ করা সম্ভব না। এই জন্যই ডেভিডকে অন্য কোনো ফ্যামিলির কাছেও দেওয়া সম্ভব না। মনিকা ডেভিডকে নিজের ফ্যামিলিতে রাখার জন্য তো মেনে নেয়, কিন্তু সে মন থেকে কোনোভাবেই তাকে মেনে নিতে পারছিল না, যে কারণে ওই পাসওয়ার্ডটি সে আর বলে না। যেই পাসওয়ার্ডটি বলার পরে ডেভিড সারা জীবনের জন্য মনিকার হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় মনিকাও ডেভিডকে পছন্দ করতে শুরু করে, কারণ ডেভিড যখন মনিকার সামনে আসে তখন সে তার ছেলেকে ডেভিডের ভিতর দেখতে পায়, আর যে কারণে অবশেষে একদিন মনিকা কোম্পানি
কোম্পানির দেওয়া নিয়ম অনুযায়ী ওই পাসওয়ার্ডটি ডেভিডের সামনে বলে দেয়। যেই পাসওয়ার্ডটি বলার পর ডেভিড সারা জীবনের জন্য মনিকার হয়ে যাবে। মনিকা ওই পাসওয়ার্ডটি ডেভিডের সামনে বলে, তখনই ডেভিড মনিকাকে মা বলে ডাকতে শুরু করে। আর ডেভিডের মধ্যে ইমোশন চলে আসে এবং তাকে দেখে কেউ কোনোদিন বলতেই পারবে না যে এটা একটি রোবট, কারণ পাসওয়ার্ডটা দেওয়ার পরে সে এমন ভাবে আচরণ করছিল যা দেখে মনে হচ্ছিল ডেভিড সত্যি সত্যি মনিকারই ছেলে। আর দেখা যায় ডেভিডের জন্য মনিকার ঘরে আবারও আনন্দ ফিরে আসে। মনিকা সবসময় ডেভিডকে তার ছেলের মতোই ট্রিট করতে থাকে এবং ডেভিডও মনিকাকে অনেক বেশি ভালোবাসে। একদিন ডেভিড মনিকার সাথে কথা বলার সময় তাকে প্রশ্ন করে, উইল ইউ ডাই? তুমিও কি একদিন মরে যাবে? মরে গেলেও তুমি আর কতদিন পরে মারা যাবে? তখন মনিকা তাকে বলে, মানুষ হয়ে যখন জন্মেছি তখন একদিন না একদিন তো মরতেই হবে, সম্ভবত আমি আর 50 বছর বাঁচতে পারি। যেটা শুনে ডেভিড মনিকার কোলে মাথা রেখে বলতে থাকে, আমি চাই তুমি সব সময় বেঁচে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যে কথাটা শোনার পরে মনিকা পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে, এমনকি সে অনেক খুশিও হয়ে যায়। সে খুশি হয়ে ডেভিডকে তার ছেলে মার্টিনের একটি পুতুল উপহার দেয়, যেটা ছিল হাই টেকনোলজি দ্বারা তৈরি করা একটি টেডি বিয়ার। আর এই টেডি বিয়ারটা মানুষের সাথে কথাও বলতে পারতো, এমনকি তার নামও ছিল টেরি। টেডিটাকে পেয়ে ডেভিড তার সাথে খেলা করে এবং তার সাথে অনেক কথাও বলে, যে কারণে টেডিটার সাথে ডেভিডের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পরে মনিকার কাছে একটা ফোন আসে আর মনিকাকে বলা হয় তার ছেলে মার্টিন এখন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে, তারা চাইলে খুব তাড়াতাড়ি মার্টিনকে বাসায় নিয়ে আসতে পারবে। যেটা শুনে মনিকা অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই মার্টিনকে বাসায় নিয়ে আসে। তবে মার্টিন বাসায় এসে যখন ডেভিডকে দেখতে পায় তখন সে ডেভিডকে দেখে অনেক হিংসা করতে থাকে। আর সে সবসময় ডেভিডকে বোঝানোর চেষ্টা করে ডেভিড আসলে কোনো মানুষ নয়, সে একটি রোবট। তবে ডেভিড জানতো না সে একটি রোবট, সে শুধু জানতো সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু মার্টিন সবসময় ডেভিডকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে চাইতো। তাই একদিন এক রাতে মার্টিন ডেভিডকে বলে, তুমি যদি চাও মা তোমাকে আরো বেশি ভালোবাসুক তাহলে মায়ের চুল কেটে তোমার কাছে রাখতে হবে। আর ডেভিডও মার্টিনের কথা বিশ্বাস করে নেয়, কারণ সে তো একটা রোবট, সে তো মানুষের মতো জিলাপির প্যাচ বুঝে না। সে শুধু চায় তার মা তাকে যেন আরো বেশি করে ভালোবাসে। তাই মনিকা যখন ঘুমাচ্ছিল তখন সে হাতে একটি কেচি নিয়ে মনিকার চুল কাটতে শুরু করে। ঠিক তখনই মনিকা আর হেনরির ঘুম ভেঙে যায় আর ডেভিডের এসব কর্মকাণ্ড দেখে তাকে অনেক বকাবকি শুরু করে এবং তাকে প্রশ্ন করে, তুমি এরকমটা কেন করেছো? তখন ডেভিড বলে, আমি চাই মা আমাকে আরো বেশি ভালোবাসুক। এমন সময় ডেভিডের হাতে থাকা চুলগুলো টেডির উপরে গিয়ে পড়ে আর সেখানেই সিন কাট হয়। পরের দিন ডেভিড সহ মার্টিনের বন্ধুরা মিলে সুইমিং পুলে গোসল করছিল, যেখানে তাদের কাছে একটি ছুরি ছিল আর ওই ছুরি দিয়ে মার্টিন ডেভিডের শরীরে আঘাত করতে শুরু করে। আসলে তারা দেখতে চেয়েছিল রোবটের শরীরে ব্যথা আছে কিনা। তবে ডেভিডের শরীরে ব্যথা না থাকলেও তার ভিতরে আত্মরক্ষা করার জন্য একটি প্রোগ্রাম সেট করা হয়েছিল। তাই মার্টিন যখন ডেভিডকে ছুরি দিয়ে আঘাত করছিল তখনই তার সেই প্রোগ্রামটি অ্যাক্টিভ হয়ে যায় এবং সে নিজেকে বাঁচানোর জন্য মার্টিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখনই তারা দুইজন ভুল করে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। সুইমিং পুলের ভিতরে পড়ে যাওয়ার পরে ডেভিড মার্টিনের হাত থেকে বাঁচার জন্য মার্টিনকে খুব শক্ত করে ধরে বসে থাকে, যে কারণে মার্টিন উপরে আসতে পারছিল না। আস্তে আস্তে মার্টিনের দম বন্ধ হয়ে আসতে শুরু করে আর তখনই সেখানে থাকা কিছু লোকজন এসে মার্টিনকে ডেভিডের হাত থেকে ছুটিয়ে উপরে নিয়ে আসে, ফলে মার্টিন প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পরে হেনরি ডিসাইড করে ডেভিডকে আবারও কোম্পানির কাছে ফিরিয়ে দেবে, তা না হলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই পরের দিন মনিকা ডেভিডকে আবারও কোম্পানির কাছে ফিরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মনিকা তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, কারণ মনিকা ভালো করেই জানতো ডেভিডকে যদি কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কোম্পানি থেকে ডেভিডকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এই জন্য মনিকা ডেভিডকে রাস্তায় একটি জঙ্গলে নামিয়ে দেয় আর তাকে বলে এখন থেকে এখানে তোমাকে একাই থাকতে হবে। তবে ডেভিড প্রথমে ভেবেছিল এটা একটা গেম, কিন্তু মনিকা তারপরেও বলতে থাকে তোমাকে এখানে একাই থাকতে হবে আর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যেটা শুনে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে এবং বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দেয় আর বলে, মম তুমি আমাকে এখানে একা রেখে যেও না, আমি এখানে একা একা থাকতে পারবো না। কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না, তাকে রেখে চলে যেতে শুরু করে। তখন ডেভিড মনিকাকে বলে, মা আমি যদি পিনিকিওর মতো আসল হয়ে আসতে পারি তাহলে কি আমি তোমাদের সাথে থাকতে পারবো? আসলে মনিকা ডেভিডকে একটা গল্প শুনিয়েছিল, দ্য অ্যাডভেঞ্চার অফ পিনিকিও, আর ওই গল্পটার মধ্যে একটা নীলপরি ছিল। নীলপরিটা পিনিকিও নামে একটা পাখিকে মানুষের রূপান্তর করে দিয়েছিল। তাই ডেভিডের মনে হয় সে যদি নীলপরিকে খুঁজে বের করতে পারে তাহলে ওই নীলপরি তাকে মানুষের রূপান্তর করতে পারবে।
তখন মনিকা তাকে বুঝায় আসলে এরকম কিছুই হয় না, এটা শুধুমাত্র একটি গল্প, আর তোমাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে এবং তোমাকে তোমার মতো রোবট খুঁজে নিয়ে তাদের সাথেই থাকতে হবে। যদি মানুষ তোমাকে দেখে ফেলে তাহলে তারা তোমাকে ডিস্ট্রয় করে দিবে। আসলে এই সময় অনেক রোবট হয়েছে যাদের নির্দিষ্ট কোনো মালিক নেই, আর তাদেরকে ধরার জন্য অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছিল যারা মালিকবিহীন রোবট ধরে ডিস্ট্রয় করে দেয়, কারণ মানুষেরা মনে করছিল মালিকবিহীন এই রোবটগুলো যে কোনো সময় মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যাই হোক, মনিকা ডেভিডের সাথে সেই টেডি বিয়ারটিকেও সেখানেই রেখে যায়। তখন ডেভিড আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যেতে থাকে। সে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সেখানে তার মতো আরো অনেক রোবটকে দেখতে পায় যাদের নির্দিষ্ট কোনো মালিক নেই, আর তখনই তাদেরকে ধরে নেওয়ার জন্য একটা গ্রুপ চলে আসে যারা ডেভিড সহ সেখানে থাকা সকল রোবটকে ধরে ফেলে। এরপরে ডেভিড সহ সব রোবটগুলোকে একটি আস্তানায় নিয়ে যাওয়া হয় যেখানে বসে তাদের সকলকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। আর এই রোবট ডিস্ট্রয় হওয়া দেখার জন্য সেখানে অনেক লোক একত্রিত হয়েছে যাদের সামনে এই রোবটগুলোকে ডিস্ট্রয় করা হবে। তখন সেখানে ডেভিডের সাথে একটি রোবটের পরিচয় হয় যার নাম জয়। এই রোবটটার অপরাধ হচ্ছে এই রোবটটা একটি মানুষকে মেরে ফেলেছিল, আর ডেভিড সেখানে বসে জয়ের সাথেই কথা বলছিল যেটা সেখানে থাকা গার্ডরা দেখে ফেলে। তাই তারা মনে করতে থাকে ডেভিড ও জয়ের সাথে যুক্ত আছে, যে কারণে ডেভিড এবং জয়কে ডিস্ট্রয় করার জন্য সেখানে থাকা একটি স্টেজে উঠানো হয়। কিন্তু যখন সেখানে থাকা মানুষগুলো ডেভিডকে দেখতে পায় তখন তারা মনে করতে থাকে এটা কোনো রোবট না, এটা একটি মানুষ, যে কারণে সেখানে থাকা সবাই এই গ্রুপটার বিরুদ্ধে চলে গিয়ে তাদের উপরে হামলা করে দেয়। আর এই ফাঁকে জয় আর ডেভিড সেখান থেকে পালিয়ে যায়। জয় আর ডেভিড সেখান থেকে পালিয়ে আবারও সেই জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলের ভিতরে ফেরত আসার পরে ডেভিড জয়কে বলতে থাকে আমি আমার মায়ের কাছে ফেরত যেতে চাই, কিন্তু যতক্ষণে আমি মানুষ না হতে পারছি ততক্ষণে আমি ফিরতে পারবো না, আর আমাকে মানুষ হতে হলে নীলপরীর কাছে যেতে হবে, কারণ একমাত্র নীলপরী পারবে আমাকে মানুষ বানিয়ে দিতে। তুমি কি জানো আমি কোথায় গেলে নীলপরীকে পাবো? তখন জয় ডেভিডকে বলে কোথায় গেলে নীলপরীকে পাওয়া যাবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এমন একটা জায়গা চিনি যেখানে গেলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। যেটা শুনে ডেভিড খুবই খুশি হয়ে যায় এবং দ্রুত তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলে। তাই জয় ডেভিডকে একটি শহরে নিয়ে আসে, আর এখানে জয় ডেভিডকে ডক্টর নোয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ডক্টর নোয়া একটি হোলোগ্রাফি ইমেজ যেটা সার্চ ইঞ্জিনের মতোই সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। তখন ডেভিড তার কাছে প্রশ্ন করে আমি কিভাবে রোবট থেকে মানুষে রূপান্তর হতে পারবো। সাথে সাথে স্ক্রিনের উপরে লেখা আসে প্রফেসর অ্যালেন, যে আর কি এই বিষয়টা সম্পর্কে জানে যে কিভাবে একটা রোবট মানুষ হতে পারবে। আর আপনারা হয়তো এই লোকটাকে চিনতে পেরেছেন, প্রফেসর অ্যালেন হলো সেই লোকটা যে ডেভিডকে তৈরি করেছিল। যাই হোক, ডেভিড জয়কে তখন প্রশ্ন করে আমরা কিভাবে অ্যালেনের সাথে দেখা করতে পারবো, আর জো ডেভিডকে জানায় আমরা রক প্যালেস সেন্টারে গিয়ে অ্যালেনের সাথে দেখা করতে পারবো, কিন্তু গ্লোবাল ওয়ার্নিং এর কারণে সেখানকার প্রায় অর্ধেক শহরই পানির নিচে চলে গিয়েছে, তাই আমরা সেখানে পায়ে হেঁটে যেতে পারবো না। এই কথা বলার পরে জয় সেখান থেকে একটা পুলিশের হেলিকপ্টার চুরি করে নেয়, আর তারা দুইজন প্রফেসর অ্যালেনের অফিসে পৌঁছে যায়। প্রফেসর অ্যালেনের অফিসে যাওয়ার পরে জয় ডেভিডকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়, আর ডেভিড এই বিল্ডিং এর মধ্যেই নীলপরীকে খুঁজতে থাকে। সে নীলপরীকে খুঁজতে খুঁজতে সেখানেই তার মতো আরেকটা রোবটকে দেখতে পায়, যেটা দেখে সে খুব রাগান্বিত হয়, ওই রোবটটিকে খুব খারাপ ভাবে মারতে শুরু করে। আর তখনই সেখানে প্রফেসর অ্যালেন চলে আসে এবং তাকে দেখে সে খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তখন ডেভিড অ্যালেনের কাছে জিজ্ঞাসা করে আমি কিভাবে নীলপরীকে খুঁজে পাবো, আমি সত্যিকারের মানুষ হতে চাই। যেটা শুনে প্রফেসর অ্যালেন তাকে বলে তুমি তো সত্যিকারের একজন মানুষ, তুমি এই দুনিয়ার সর্বপ্রথম রোবট যার মধ্যে ভালোবাসা, ইমোশন, সকল ভাবনা আছে যেটা একমাত্র মানুষের মধ্যেই থাকে। তোমার মধ্যে নীলপরীর সাথে দেখা করার ইচ্ছা আছে, আর তুমি সেই ইচ্ছা পূরণের জন্যই এখানে এসেছো, যেটা এর আগে কখনো কোনো রোবট করতে পারেনি। তবে তুমি যে বারবার নীলপরীর কথা বলছো এটা শুধুমাত্র একটা গল্প যেটার সাথে রিয়েল লাইফের কোনো কানেকশনই নেই, এটা মানুষের তৈরি করা একটা গল্প মাত্র। আমার পুরো টিম তোমার সাথে দেখা করার জন্য বসে আছে, আমি চাই তুমি তাদের সাথে দেখা করো। আর সে ডেভিডকে আরো বলে তোমাকে যে চেহারাটা দেওয়া হয়েছে সেটা আসলে আমার ছেলের চেহারা, আসলে আমার ছেলে অনেক আগেই মারা গিয়েছে। এরপরে প্রফেসর অ্যালেন ডেভিডকে সেখানে রেখেই তার টিমকে ডাকতে চলে যায়। প্রফেসর অ্যালেন চলে যাওয়ার পরে ডেভিড সেখানে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, আর ঠিক তখনই ডেভিড সেখানে দেখতে পারে তার মতো আরো অনেক রোবট সেখানে তৈরি করে রাখা হয়েছে। সেই সাথে সেখানে অনেকগুলো ফিমেল রোবটও তৈরি করে রাখা হয়েছে যেগুলো কিছুদিনের মধ্যেই ডেলিভারি করা হবে, যেটা দেখে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে। কারণ ডেভিডের যে অস্তিত্ব ছিল এই রোবটগুলো যদি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে ডেভিডের
ডেভিডের সেই অস্তিত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এতদিন ডেভিড ভেবে এসেছে এই পৃথিবীতে হয়তো ডেভিডই একমাত্র রোবট যে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, আর সে সকলের থেকে আলাদা এবং সে একদিন মানুষের রূপান্তর হতে পারবে। কিন্তু এই রোবটগুলো দেখার পরে ডেভিডের সকল স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছে, আর সে বিশ্বাস করে নিয়েছে কখনো সে হয়তো মানুষ হতে পারবে না এবং তার মায়ের কাছেও ফিরে যেতে পারবে না, এবং তার মাও তাকে হয়তো আর কখনো ভালোবাসবে না। তাই সে আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর উপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু যখনই ডেভিড পানির মধ্যে যায় সে দেখতে পারে পুরো শহর পানির নিচে ডুবে আছে, আর সে সেখানে নীল রঙের ডানাওয়ালা একটি পুতুলকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই সে সেটার দিকে আগাতে শুরু করে, আর তখনই উপর থেকে জালের মতো কিছু একটা এসে তাকে উপরে টেনে নিয়ে যায়। উপরে ওঠার পরে ডেভিড দেখতে পারে জয় তাকে টেনে উপরে তুলে নিয়েছে। আসলে জয় ডেভিডকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে দেখে ফেলেছিল, আর সে বুঝে গিয়েছিল ডেভিড হয়তো মরার চেষ্টা করছে, এর জন্যই সে ডেভিডকে বাঁচিয়ে নিয়েছে। তো যাই হোক, ডেভিড উপরে এসে জয়কে বলতে থাকে আমি পানির নিচে নীলপরীকে দেখেছি, আমি তার কাছে যেতে চাই। তখন জয় ডেভিডকে বলে তুমি যদি মানুষ হতে পারো তাহলে আমাকে সারা জীবন মনে রেখো। ঠিক তখনই উপরে একটা ড্রোন চলে আসে, আর ড্রোনটা জয়কে ধরে নেওয়ার জন্য এসেছিল। আসলে যে রোবটের কোনো মালিক থাকে না তাদেরকে ধরে নিয়ে ধ্বংস করার জন্য এই ড্রোনগুলো ব্যবহার করা হয়। ড্রোনগুলো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে জয়কে উপরের দিকে টানতে শুরু করে। জয় উপরে উঠে যাওয়ার আগে জয়ের ব্যবহৃত সেই হেলিকপ্টারটি সাবমেরিন মোডে অ্যাক্টিভ করে দেয়। আসলে এটা একটা অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি করা একটি হেলিকপ্টার যেটা হাওয়াতে পানিতে সব জায়গায় চলাচল করতে পারে। তো যাই হোক, জয়কে উপরে টেনে নেওয়া হয়, আর ডেভিড নিজের টেডির সাথে সাবমেরিনের মধ্যে বসে সেই নীল রঙের পুতুলটার সামনে পৌঁছে যায়। আসলে যখন এই স্থানটি পানির উপরে ছিল তখন এই স্থানটি মানুষের এন্টারটেনমেন্টের জায়গা ছিল, তাই মানুষের সৌন্দর্যের জন্য এই জায়গাটায় নীল রঙের ডানাওয়ালা পুতুলটাকে স্থাপন করা হয়েছিল। তবে ডেভিড তো রোবট, তাই সে মনে করতে থাকে এটা হয়তো সেই নীল রঙের পরী। তো ডেভিড পানির নিচে যাওয়ার পরে সেই টেডির সাথে বসে এক ধ্যানে সেই পুতুলটার দিকে তাকিয়েছিল, আর তখনই বড় একটা রাইড তাদের হেলিকপ্টারের উপরে এসে পড়ে, যে কারণে হেলিকপ্টারটা সেখানেই ফেসে যায়। কিন্তু তবুও ডেভিড সেই পুতুলটাকে দেখতে পাচ্ছিল। ডেভিডের বিশ্বাস হচ্ছিল এটা নীলপরী আর এটা জীবন্ত, তাই সে পুতুলটার দিকে তাকিয়ে এক ধ্যানে বারবার বলতেছিল আমি মানুষ হতে চাই, আর আমি মানুষ হতে পারলে আমার মায়ের কাছে ফেরত যেতে পারবো। আর এই কথা ডেভিড ততক্ষণই বলতে থাকে যতক্ষণে তার মধ্যে চার্জ শেষ হয়ে না যাচ্ছিল। এরপরে সিন কাট হয় আমাদের 2000 বছর পরের সময় দেখানো হয়, যখন পৃথিবী পুরোপুরি বরফে ঢেকে গিয়েছে, মানুষ পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখানে শুধুমাত্র কিছু অ্যাডভান্স টেকনোলজির রোবটই আছে। একদিন কয়েকটা রোবট সেখানে পৌঁছে যায় যেখানে বিগত 2000 বছর ধরে ডেভিড পড়ে আছে। তারা ডেভিডকে খুঁজে পাওয়ার পরে যখন এই ডেভিডের মাথার কাছে হাত রাখে তখন ডেভিড নড়ে চড়ে উঠে, কারণ তাদের হাতের দ্বারা ডেভিড কিছু চার্জ পেয়েছে। চার্জ পাওয়ার পরে ডেভিড চোখ খুলে হেলিকপ্টার থেকে বের হয়ে সবার আগে সেই পুতুলটার কাছে যায়, আর পুতুলটার কাছে গিয়ে যখনই পুতুলটার গায়ে একটু হাত লাগে তখনই পুতুলটা পুরোপুরি ভেঙে চুরে পড়ে যায়, আর যেটা দেখে ডেভিড পুরোপুরি হতাশ হয়ে যায়। অপরদিকে এখানে যে রোবটগুলো রয়েছে তারা ডেভিডের মতো রোবট আগে কখনো দেখেনি, যে কারণে তারা ডেভিড সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল। তাই তখন সেখানে রোবটগুলো ডেভিডের মাথায় হাত দিয়ে তার মেমোরি রিড করতে থাকে, আর তারা ডেভিডের মেমোরি রিড করে বুঝতে পারে ডেভিড তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, তাই সে তার মায়ের সাথে দেখা করতে চায়, এবং এই সব কিছুর সাথে তার মেমোরিতে নীলপরীও ছিল, যে কারণে একটা রোবট নীলপরী সেজে ডেভিডের সামনে আসে, আর ডেভিডকে বলতে থাকে তোমার বয়স প্রায় 2000 বছর হয়ে গেছে, এতদিনে পৃথিবীর সকল মানুষ বিলুপ্ত হয়ে গেছে, সেই সাথে তোমার মাও মারা গিয়েছে, তাকে ফিরিয়ে আনা কোনোদিনও সম্ভব না, কিন্তু আমরা যদি তার ডিএনএ পাই তাহলে তার ডিএনএ এর সাহায্যে তাকে একদিনের জন্য আমরা জীবিত করতে পারবো, কিন্তু তোমার কাছে তার ডিএনএ থাকতে হবে। আর তখনই ডেভিডের কাছে তার সেই টেডিটা চলে আসে, এবং দেখা যায় টেডিটার কাছে এখনো সেই চুলগুলো আছে যেটা 2000 বছর আগে ডেভিড তার মায়ের মাথা থেকে কেটেছিল। ডেভিড তখন সেই চুলগুলো সেই রোবটগুলোর কাছে দেয়, আর রোবটগুলো মনিকাকে একদিনের জন্য তৈরি করে দেয়। তবে রোবটগুলো ডেভিডকে এটাও জানিয়ে দেয় যে তারা চাইলেও আর তার মাকে ফিরিয়ে আনতে পারবে না, কারণ তাদের কাছে আর কোনো ডিএনএ অবশিষ্ট নেই। তখন ডেভিড তার মায়ের কাছে যায় আর তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মনিকাও তার ছেলেকে দেখে অনেক খুশি হয় এবং তারা দুইজনই খুব সুন্দর একটি দিন কাটায়। রাতে যখন মনিকা শুতে যায় তখন সে ডেভিডকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর সব সময় ভালোবেসেছি। এরপরে মনিকা ঘুমিয়ে পড়ে এবং ডেভিডও মনিকার পাশে শুয়ে পড়ে। ডেভিড খুব ভালো করেই জানতো তার মা আর কোনোদিন উঠবে না, কিন্তু তারপরও তার মুখে আমরা খুব সুন্দর একটি হাসি দেখতে পাই, আর এখানেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি
ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।